বিনামূল্যের বই ছাপানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কাজ পেতে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে মূল্য কম দিয়ে দরপত্র। ইমরান খানকে মুক্তির নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আজ নেওয়া হচ্ছে আদালতে। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই আজ। ইংলিশ কন্ডিশনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা অগ্রসর হচ্ছে। ভোর ৩টার দিকে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ১,০৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও সামনের দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুসারে প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঝোড়ো হাওয়া আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এতে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোখা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। এতে গত কয়েকদিন ধরে বয়ে চলা তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব এরই মধ্যে উপকূলীয় এলাকাগুলোতে পড়তে শুরু করেছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। আবু নাসের, যে কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে নোয়াখালী অন্যতম। এই মুহূর্তে নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর সেখানকার প্রস্তুতি বা কেমন? আবহাওয়ার মধ্যে এখনো ঘূর্ণিঝড়ের যেই আলামতগুলো রয়েছে, লক্ষণগুলো রয়েছে, সেটি এখনো পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যথারীতি রৌদ্রোজ্জ্বল সকাল শুরু হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় এলাকাতে যেখানে অন্যান্য সময় সামুদ্রিক জোয়ারের উচ্চতা একটু বেশি থাকে, ঝড়ের আগে এখনো তেমনটা দেখা যাচ্ছে না। সামুদ্রিক জোয়ারের মধ্যে স্বাভাবিকতা রয়েছে এবং মানুষের মধ্যে এ নিয়ে খুব বেশি কোনো উদ্বেগ উৎকণ্ঠাও নেই এবং সবাই স্বাভাবিক জীবন যাপন করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই ঝড়কে মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি কমিটির বৈঠক হয়েছে এবং উপজেলা পর্যায়ে দ্বীপ উপজেলা হাতিয়াতে বৈঠক করা হয়েছে এবং এসব সভাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মেডিকেল টিম, যানবাহন এবং শুকনো খাবার মজুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক যারা রয়েছে, সিপিপি স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্টের যুব ইউনিটের স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে প্রস্তুত করা হচ্ছে আশ্রয় কেন্দ্র। বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে নৌকা, ট্রলার সহ বিভিন্ন যানবাহন। দুর্গত এলাকার মানুষের জন্য শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে প্রস্তুতি। কক্সবাজারে প্রস্তুত রাখা হয়েছে ৫৭৬টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিতে পারবেন ৫ লাখেরও বেশি মানুষ। লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে নৌকা, ট্রলার সহ বিভিন্ন যানবাহন। প্রস্তুত রয়েছে ১৮৫টি আশ্রয় কেন্দ্র। এছাড়া ১৩টি আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে আমরা গত বছর আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৯টা আশ্রয় প্রকল্প মেরামত করা হয়েছে এবং আমাদের
আমাদের হাজিরহাট একটা নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এদিকে ভোলায় 746টি আশ্রয় কেন্দ্রের বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়। এতে 4 থেকে 5 লাখ মানুষের আশ্রয় মিললেও ঝুঁকিতে থাকছে 18 লাখ। চরাঞ্চলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুবই কম। এছাড়াও রয়েছে টয়লেট ও বিদ্যুৎ সংকট। 746টি আমরা সাইক্লোন শেল্টারকে আমরা প্রস্তুত করছি। সকলকে নিয়ে আমরা আমাদের এই জেলাতে আমাদের এই ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সকলেই প্রস্তুত রয়েছি। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্র রয়েছে 463টি। তবে নাজুক পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে আশ্রয় কেন্দ্রে উঠতে চান না অনেকেই। আশ্রয় কেন্দ্রগুলোকে আধুনিকায়নের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। আশ্রয়কেন্দ্র আইলে খানা নাই, দানা নাই, বুঝিনি, কোনো টয়লেট নাই, কোনো কিছু নাই, বুঝিনি। এই জন্য আমরা আশ্রয়কেন্দ্রে আসি না। এখানে আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা আছে 1000, মানুষ আছে মহল্লাতে 5 থেকে 6000। এই জন্য মানুষ আসতে চায় না। গবাদি পশু রাখার জন্য এরকম ব্যবস্থা হচ্ছে, গবাদি পশুর জন্য থাকতে পারে। এমন হয়তো আমরা বলবো সরকারকে, সরকার হয়তো ভাবছে যে আসলে এখানে তাদের পয় নিষ্কাশনের যে বিষয়গুলো থাকে এগুলাকে আরো শেল্টার কেন্দ্রগুলোকে সে পয় নিষ্কাশনের সুবিধা সম্বলিত কিভাবে তৈরি করা যায়। সাতক্ষীরায় 718টি স্কুল কলেজ সহ 878টি আশ্রয় কেন্দ্রে দুর্গতদের জন্য শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় মোখার ক্ষতি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সরঞ্জাম রক্ষায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয় 2-3 দিনের মধ্যে দেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে। এর প্রভাবে সারা দেশে হতে পারে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির ক্ষতি থেকে পরীক্ষা সংক্রান্ত সব মালামাল সতর্কতার সঙ্গে সংরক্ষণ করতে বলা হয় এই চিঠিতে। গত 30 এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 21 লাখ পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে। আজ ঢাকায় বসছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স। সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিচ্ছেন 25 দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চ পর্যায়ের 150 জন প্রতিনিধি। সম্মেলনে মূল প্রতিপাদ্য স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব। বাংলাদেশ ভারত যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতি এবং বিভিন্ন দেশের 1.5 শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদেরও সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে। তবে এবার আমন্ত্রণ জানানো হয়নি মিয়ানমারকে। সম্মেলনের সাইডলাইনে ঢাকা দিল্লির অমীমাংসিত ইস্যুতে বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে কোভিড পরবর্তী ও ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া 6ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা হয় বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 6ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে 2 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন। বিপুল জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবেলা করেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধনী দেশগুলোকে বৈশ্বিক স্বাস্থ্যসেবার উন্নয়নে দরিদ্র দেশগুলোর প্রতি নজর দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের কর্মসূচি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সাইমা ওয়াজেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও চাথাম হাউস কমিশন ফর ইউনিভার্সাল হেলথের কো-চেয়ার হেলেন ক্লার্ক। আলোচনায় অংশ নিয়ে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে নেওয়া সরকারের উদ্যোগের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। প্রত্যেকবারই বাজেটে একটা বিরাট অংশ আমরা দেই, পাশাপাশি আমাদের
বেসরকারি খাতটাকেও আমরা কিন্তু উন্মুক্ত করে দিয়েছি, যেখানে এখন বেসরকারি খাতটাও কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছে। বেসরকারি খাতে যাতে আরও মেডিকেল কলেজ, হাসপাতাল বা উন্নত মানের হাসপাতাল গড়ে ওঠে, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছিলাম বলেই আজকে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যসেবার অনেকগুলি ব্যবস্থা হয়েছে। অনুন্নত দেশগুলোর বিপুল গণমানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে উন্নত দেশগুলোর সহায়তার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বের ধনী দেশগুলি তাদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন এবং এই যে বিশ্ব স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের আরও বেশি সহযোগিতা করা উচিত, বিশেষ করে আর্থিক সহযোগিতাটা, এবং এর জন্য একটা ভালো ফান্ড তৈরি করে সমস্ত যেসব এলাকাগুলি একেবারে এখনো উন্নত না বা যে দেশগুলি এখনো স্বাস্থ্যের দিকে অতটা এগোতে পারেনি, স্বাস্থ্য পুষ্টি এদিকে তাদের সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। আর সেবা দেওয়ার পাশাপাশি গবেষণার দিকে মনোযোগ বাড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের ক্ষেত্র আছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা সিটি নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে, তবে এই ইভিএম নিয়ে তেমন ধারণা নেই সাধারণ ভোটারদের। এজন্য ভোটারদের এই পদ্ধতিতে ভোটদান সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আগামী 12 জুন খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএমে। তবে কিভাবে এই মেশিনের মাধ্যমে ভোট দিতে হয় সেই ধারণা নেই নগরীর অশিক্ষিত স্বল্প শিক্ষিত ভোটারদের। ইভিএমে এখন ভোট দিনি এবং যদি দেখায় দেয় তাহলে আমরা ভোট দিতে পারবো সেভাবে। আগে একবার দিয়েছি, তা কিভাবে দিয়েছি ওটা এলাকা সঠিক এলাকা এখন আর মনে নেই, যে এইবার এলাকা না শিখাই দিলে দিতে পারবো না। আমরা অনেকে লেখাপড়া যাই না, বেকায়দা হয়ে যায়, তাই ওখানে তোকা মোকা খাইয়ে দেয়, ব্যাকও হয়ে যায়, এরে জিগাই ওরে জিগাই, উল্টা পাল্টা একজনে বলে দিল, করতে করতে জীবন শেষ। উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদেরই পরিষ্কার ধারণা না থাকায় ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি সহ তৈরি হয় নানা জটিলতা, নষ্ট হয় ভোট। এজন্য ভোটের আগে এসব ভোটারদের প্রশিক্ষণ সহ সচেতন করার দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষগুলো এখনো পর্যন্ত ইভিএমে ভোট দেওয়ার ব্যাপারটা এখনো পর্যন্ত পরিষ্কার না। সকল শ্রেণীর মানুষকে যদি ইলেকট্রনিক্স মেশিনে ভোট দেওয়ার ব্যাপারে যদি সচেতন করা যায়, এই বিষয়টা যাতে পরিষ্কার করা যায়, সে আশা আমরা করতে চাই। প্রার্থীদের ইভিএমে ভোটদান পদ্ধতি ভিডিও সরবরাহ সহ জনসচেতনতায় প্রচারণার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ইভিএমে কিভাবে ভোট প্রদান করতে হয়, নির্বাচন কমিশনের একটি ভিডিও ক্লিপ আছে, সেটা আমরা প্রার্থীদেরকে সরবরাহ করব। এছাড়া আমরা প্রার্থীদেরকে অনুরোধ করে বলবো, প্রত্যেক প্রার্থী যখন তার উঠান বৈঠক করবে বা ঘরোয়া সভা করবে, সেখানে ইভিএমের ভোটদান পদ্ধতি সম্পর্কে যাতে জনগণকে অবহিত করে, সেই জন্য আমরা নির্দেশনা প্রদান করব। খুলনা নগরীতে মোট ভোটার 5,35,522 জন। 289টি কেন্দ্রের সবগুলোতেই ভোট হবে ইভিএমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিনামূল্যের বই ছাপানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গতবারের মতো এবারও নিম্নমানের কাগজে বই ছাপানোর চেষ্টা চলছে। প্রাক্কলিত ব্যয়ের চেয়ে 38% মূল্য কম ধরে পত্র দিয়েছে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি। চলতি বছর বিনামূল্যের বেশিরভাগ বই নিম্নমানের কাগজের। সরবরাহ সংকটের অজুহাতে নিম্নমানের কাগজে বই ছাপায় অনেক মুদ্রণ প্রতিষ্ঠান। আগামী বছর 35 কোটির মতো নতুন বই ছাপাবে সরকার। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার একরিম কাগজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 3,100 টাকা। মুদ্রণ মালিক সমিতি বলছে, একরিম কাগজে খরচ হবে প্রাথমিকে 2,500 টাকা এবং মাধ্যমিকে 2,300 টাকার মতো। অথচ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠানগুলো কাজ পাওয়ার জন্য দরপত্র দিয়েছে 1,700 থেকে 2,200 টাকার মধ্যে। 29% কম দিয়েছে এস্টিমেটেড কস্ট থেকে, আর মাধ্যমিকে 38% কম দিয়েছে এস্টিমেটেড কস্ট থেকে। কিভাবে এই বইটা দিবে? তাহলে এস্টিমেটেড কস্টের যৌক্তিকতা কি? কম দামে মানসম্মত বই ছাপানো সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তিত এনসিটিবি। তাই যারা প্রাক্কলিত ব্যয়ের চেয়ে 10% কম দর দিয়েছে, তাদের কাজ না দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে। এই দরের মধ্যে সবাই খারাপ দর দিয়েছে তা না, আমরা এটা নিয়ে বিশ্লেষণ করছি। অনেক নিম্নমানের প্রেসও নিম্নমানের দর দিয়েছে। তাদের কাছে বই দিয়ে আমি জিম্মি হতে চাই না। আমরা এর পথ কি হতে পারে, সম্ভাব্য কি করতে পারি, সেটা নিয়ে ভাবছি। কাগজের সংকট কাটাতে আমদানির সুযোগ দেওয়ার আহ্বান মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর।
গত 2 বছর ধরে নিম্নমানের কাগজ যারা দিচ্ছে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবার নিম্নমানের কাগজ ঠেকাতে হলে এনসিটিবিকে সার্বক্ষণিক নজরদারি করতে হবে, সেই সঙ্গে এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিশ্রুতির ঝাঁপি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন গাজীপুর সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা। বিশেষ করে আজমতুল্লাহ এবং জায়েদা খাতুনের প্রচারণা নিয়েই আগ্রহ ভোটারদের। থেমে নেই কাউন্সিলর পদের প্রার্থীরাও। এখনো পর্যন্ত পরিবেশ ভালো থাকায় সুষ্ঠু নির্বাচনের আশায় ভোটার প্রার্থী সবাই। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও ধারণা করা হচ্ছে মূল লড়াই হবে নৌকার আজমতুল্লাহ খান ও স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের মধ্যে, যারা আজ এরই মধ্যে পেতে শুরু করেছেন ভোটাররা। বৃহস্পতিবার সকালে টঙ্গী এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের আজমতুল্লাহ। সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেন ভোটারদের। গাজীপুর সিটিটাকে একটা সুন্দর নগরী, সকলের নিরাপদ একটা আবাসন সৃষ্টি করতে চাই, এখানে প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সাধারণ জনগণের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে এই ব্যাপারে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কাশিমপুর জিরানি এলাকায় ভোট চাইতে মাঠে নামেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ছেলের অসম্পূর্ণ কাজ শেষ করায় তার প্রতিশ্রুতি। আমার ছেলে গাজীপুর শহরটার কাজ করছে, কি কাজ করে কিছু 3 বছরে কিছু কাজ করছে। 3 বছর 1.5 বছর তো করোনা ভাইরাস হয়ে গেল, আর 1.5 বছরে যে কাজটুকু করছে আর যেটুকু আছে আগে এলা বাদে আমার আশা আমি আমার ছেলেকে গাজীপুরবাসীর ছেলেকে নিয়ে আমি উন্নয়নের কাজটুকু পুরা করে দিই। কাউন্সিলর প্রার্থীরাও যে যার মতো প্রচারণায় সমর্থকদের নিয়ে নিজ নিজ এলাকায় পথসভাও করছেন অনেকে। ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রার্থীদের সদিচ্ছা দেখতে চান তারা। এলাকাটা আর উন্নত হওয়ার দরকার। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে যেমন অনেক কিছু হয়, সামনে আরো উন্নত হইব এটা আশা করি। যারা জনগণের জন্য কাজ করবো তারা প্রার্থীদেরকে ভোট দেব, যারা খুশি তাকে দেবো, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দেবো। আগামী 25 মে গাজীপুর সিটি নির্বাচনে ভোট দেবেন প্রায় 12 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 মাস ধরে নিখোঁজ গণপূর্ত অধিদপ্তরের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী। সরকারি কর্মচারী হয়েও ব্যবহার করছেন অস্ট্রেলিয়ান পাসপোর্ট। ঠিকাদার জিকে শামীমের সহযোগী হয়ে অবৈধ সম্পদ অর্জনের জন্য তদন্ত করছে দুদক। প্রথম স্ত্রীকে অস্ট্রেলিয়ায় রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন, এমনটাই অভিযোগ প্রথম স্ত্রীর। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রোকনউদ্দিন রাজধানীর সংসদ ভবনে কর্মরত ছিলেন, কিন্তু 13 এপ্রিল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। নিখোঁজের বিষয়টি সামনে আসে অস্ট্রেলিয়ায় বসবাসরত তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে। জানা যায়, প্রায় 9 বছর ধরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার 2টি পাসপোর্ট ব্যবহার করে আসছেন প্রকৌশলী রোকন। সরকারি কর্মচারী হিসেবে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্টে নাম মোহাম্মদ রোকনউদ্দিন হলেও অস্ট্রেলিয়ান পাসপোর্টে তার নাম রোকনউদ্দিন মুন্সি। গণপূর্ত সচিব জানান, ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে সরকারি বিধি অনুযায়ী চাকরিচ্যুত করা হবে। খোঁজখবর নেওয়ার পরে তার যে অধীনস্থ যারা আছে তারা বলল যে 13 তারিখে এপ্রিল 13 তারিখের পরে তাকে আর অফিসে দেখা যায়নি। সে আমাদের ইমিগ্রেশন খোঁজখবর নেওয়ার পরে ইমিগ্রেশনে একটা তথ্য পাওয়া গেছে যে সে একটা তার পাসপোর্ট উল্লেখ করা হয়েছে, সেটা হলো অস্ট্রেলিয়ান পাসপোর্ট। সেই নাম হলো রোকনউদ্দিন মুন্সি লাগানো হয়েছে, আগে তার মুন্সি নাই, এবং সেই পাসপোর্ট দিয়ে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে সে দেশ ত্যাগ করছে। আলোচিত গণপূর্তের ঠিকাদার জিকে শামীম গ্রেপ্তার হওয়ার পর দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে কাজ পাইয়ে দেওয়ার সহযোগী হিসাবে রোকনউদ্দিনের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। অবৈধভাবে উপার্জিত কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে অস্ট্রেলিয়ায় পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার তদন্ত করছে দুদক। প্রথম স্ত্রী এটা অভিযোগ করেছিল যে সে আসলে যখন অস্ট্রেলিয়াতে যখন সে পড়ালেখা করতে যায় তখনই ওখানে সে অস্ট্রেলিয়ান সে মানে নাগরিক হিসেবে সে অস্ট্রেলিয়া পাসপোর্ট করে সে, এবং এখানে দেশে আসার পরে সে মাঝে মাঝে এরপরে ওই গণপূর্তেরই একটা সম্ভবত উপসহকারী প্রকৌশলী একটা মহিলা, তার সাথে কোনো অবস্থায় একটা সম্পর্ক জড়াই গেছে। এরপরে সে আর অস্ট্রেলিয়াতে তার ছেলেরা, তার মেয়ে এবং তার স্ত্রী থাকে, সে জায়গা সে যায় না। সে এই পাসপোর্ট দিয়ে সে অস্ট্রেলিয়ান পাসপোর্ট দিয়ে সে বিদেশে আসা যাওয়া করে। অভিযোগ তদন্তে মন্ত্রণালয় থেকে
অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ 3 জন, হাসপাতালে নিখোঁজ 1 জন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 20,000 টাকা ও আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। 3,50,000 লিটার পেট্রোল ও 10 লাখ লিটার ডিজেল নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পৌঁছায় এমটি ইবাদ 1 নামের তেলবাহী জাহাজটি। মেঘনা ডিপোতে তেল খালাসের কথা থাকলেও বৃহস্পতিবার হঠাৎ করেই ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ঘটে হতাহতের ঘটনা। খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হয়েছে, এটুকু আমরা ধারণা করেছি। ওই মানে ট্যাঙ্কার মানে অয়েল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে যারা ছিল তাদের বক্তব্য অনুযায়ী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের পাশে থাকার ঘোষণা দেন তিনি। কেন বিস্ফোরণ হলো এই কারণ নির্ণয় করতে তো একটু সময় লাগবে, সেটি আমাদের ফায়ার সার্ভিসের লোকজন যারা আছে তারা সেই কারণটি নির্ণয় করবে, কিন্তু এই মুহূর্তে তো কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। জাহাজটিতে স্টাফ সহ মোট 16 জন ছিলেন। এদের মধ্যে 10 জন জাহাজের সামনের খোলা অংশে ছিলেন। ইঞ্জিন রুমে থাকা বাকি 6 জনই হতাহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের ঘটনায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে শুটার রাকিব ও চাটখিল থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার ও এলজি উদ্ধার করা হয়েছে। পরে বিকালে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত 2 জন হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 17 জন গ্রেপ্তার হয়েছে। রাকিব ওরফে শুটার রাকিব এবং সিসি ক্যামেরা ফুটেজে প্রাপ্ত একজন ব্যক্তি, যে আমাদের তদু আলমগীর এবং দেওয়ান ফয়সালের স্টেটমেন্টে যে ব্যক্তির নামটি এসেছে লিটন ওরফে চান মিয়া, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করেছি। তাদের 2 জনের আপনার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছি। 16 টাকা বাড়িয়ে খোলা চিনির কেজি 120 ও প্যাকেটজাত চিনি 125 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে বাণিজ্য মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত দামের বেশিতে কেউ চিনি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। বেশ কয়েকদিন ধরেই চিনির দাম বেশ চড়া। ট্যারিফ কমিশন প্রতি কেজি 104 টাকা থেকে 16 টাকা বাড়িয়ে খোলা চিনি 120 টাকা ও প্যাকেটজাত চিনি 109 টাকা থেকে 125 টাকা করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে তা গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয় এই দামে বাজারে বিক্রির নির্দেশনা জারি করে। যদিও বাজারে এ নির্দেশনার প্রভাব নেই। বাজারে খোলা চিনি কিনতে হচ্ছে 140 টাকায়, আর প্যাকেটজাত চিনি মিলছেই না বাজারে। বিক্রেতাদের দাবি মিল থেকেই চিনি সরবরাহ করা হচ্ছে না, আবার খোলা চিনি নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে। বাজার দামেরও কোনো স্টেশন নাই, এই জন্য বাজার চিনি নিয়ে একটু ঝামেলায় আছে। সরকারের যেটা ইয়ে করে দিচ্ছে এটা তো মেলালারা ইয়ে করতেছে, মেলালারা করতেছে যে এটা কি না সরকারের কাছে কি মেল আছে না চিনি আছে। বাণিজ্য মন্ত্রী জানান, হিসাব নিকাশ করে চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ট্যারিফ কমিশন। এরপরও বাজারে বাড়তি দামে চিনি বিক্রি করা হলে আগামী সপ্তাহ থেকে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান তিনি। এই যে যেটা ফিক্স আপ করা হয়েছে বটে, বাজারে তার সেটা এখনো সেটা আসে নাই, তার চেয়ে বরঞ্চ বেশি দামেই বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি তাদের অবস্থান কোথায় দাঁড়ায়, নাহলে আমরা আবার শক্ত অবস্থানে যাব। মন্ত্রী বলেন, চিনির দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সহ জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী। দেখা যায় যে এগ্রি করে বটে, কিন্তু বাজারে তার প্রভাব পড়ে না বা পড়তে দেরি হয়। তো আমরা তো খুব শীঘ্রই করলাম এটা। দেখা যাক, আমরা নেক্সট উইক থেকেই আমরা বাজারে অ্যাকশনে যাব, যে যেটা করা হয়েছে তার চেয়ে বেশি খেলো নেবে তারা। টিসিবির হিসাবে গত 1 বছরে চিনির দাম বেড়েছে প্রায় 75%।
হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষক থেকে ধান গবেষক শেরপুরের সেন্টু হাজং উদ্ভাবন করেছেন 23 জাতের নতুন ধান। তার উদ্ভাবিত ধান চাষ করে সফলতা পেয়েছেন শত শত কৃষক। জেলার বিভিন্ন বাজারে এসব জাতের ধানের চাহিদা বাড়ছে। দীর্ঘ 17 বছর ধান নিয়ে গবেষণা করেছেন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষক সেন্টু হাজং। অভাবের কারণে এসএসসির পর লেখাপড়া ছেড়ে দেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত উদ্ভাবন করেছেন 23 জাতের নতুন দেশীয় ধান। 2005 সালে একটি এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন গবেষণা। 7 বছরের চেষ্টায় উদ্ভাবন করেন সেন্টু শাইল নামের নতুন ধান। এছাড়া বগি, হালই, গোলাপি, মালঞ্চি বিলুপ্তপ্রায় ধান নিয়ে গবেষণা করে নতুন জাতের ধান উদ্ভাবন করেন। সেন্টু 1 থেকে সেন্টু 23 পর্যন্ত নামকরণ হয় এসব ধানের। এটা যখন ভালো ফলন দেয়, তারপরেও সেই কৃষকদের কাছ থেকে আরও কৃষক নিয়ে রোপণ করে এবং সেই কৃষকগুলো বলে যে বেশ ভালো ফলন হয়েছে। সাধারণ ধানের তুলনায় সেন্টু ধানের ফলন প্রায় দ্বিগুণ। গত আমন মৌসুমে সরু আতপ জাতের সেন্টু 23 জাতের ধানে দ্বিগুণ লাভ পেয়েছেন কৃষকরা। সেন্টু ধানের ফলন মোটামুটি ভালোই আছে, তারপরে দামও বেশি, আমরা দাম বিক্রি করতে পারি। যদিও দেখা গেল যে কাড়াপতি দু এক ধরা কম হয়, কিন্তু দামের বেলায় আমরা এটা বেশি পাই আর কি। সেন্টু হাজংয়ের গবেষণার জন্য এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পদবর্ণ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাথে বিষয়টা যোগাযোগ করছে এবং এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যদি উনি আবেদন করেন তাহলে এটা জাতীয় বীজ প্রত্যয়ন এজেন্সি যে এনএসবির মাধ্যমে হয়তো এটা ভবিষ্যতে একটা ভালো জাত হিসেবে আসবে। সেন্টুর উদ্ভাবিত ধানের বীজগুলো আমন মৌসুমে চাষ হয়। এখন উচ্চ ফলনশীল ও উন্নত জাতের বোরো ধান উদ্ভাবনের কার্যক্রম শুরু করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝড়ের সময় মানুষের পাশাপাশি জীবন সংকটে থাকে গাছের পাখিরা। ঝোড়ো বাতাসে গাছের ডালে থাকা বাসা ভেঙে মৃত্যুও হয়। আবার কিছু পাখি আশ্রয় নেয় বাসাবাড়ির ঘরে, বারান্দায়। বন বিভাগ বলছে সে সময় তাদের আঘাত না করে আশ্রয় দিলে বেঁচে যাবে পাখির প্রাণ। সংবাদ দিলে আটকে পড়া পাখি উদ্ধার করবে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রাজধানীতে কালবৈশাখীর ঝাপটায় লক্ষ্মী পেঁচাটি আহত হয়। এরপর আশ্রয় নেয় আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি ফ্ল্যাটের বারান্দায়। গৃহিণী শারমিন আক্তার ও তার সন্তান আরহাম পেঁচাটিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। নিয়মিত খাবার পেয়ে বেশ সবল হয়ে ওঠে পেঁচাটি। আমার বাচ্চা ওকে খাবার খাইয়েছে, তো মায়া জন্মে গেছে, ওর প্রতি ভালো লেগেছে। যদি আমরা তখন ওকে না সেভ করতাম তাহলে কাক ওকে অনেক ঠোকর দিয়েছে, তো পুরোটাই মেরে ফেলত। নিজেদের কাছে প্রায় 10 দিন রেখে 999-এ জরুরি সেবায় কল করে বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। এরপর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এসে উদ্ধার করে পেঁচাটিকে। তারা বলছেন ঝড়ের সময় মানুষের পাশাপাশি ঝুঁকিতে থাকে গাছের পাখি। আহতরা সে সময় আশ্রয় নেয় বাসা বাড়িতে। এ সময় এই পাখিদের প্রতি সদয় হয়ে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ। যদি প্রত্যেকটা নাগরিক এবং এই যে বন্য প্রাণীর প্রতি ভালোবাসা থাকে এবং বন্য প্রাণীকে ভালোবাসে, এরকম ঝড়ে পড়া বা যে কোনো কারণে যদি তারা তার বাসা থেকে চলে আসে বা পড়ে যায়, এই বাচ্চাগুলোকে যেন তাদের সংরক্ষণে রাখে এবং বন বিভাগের আমরা যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আছি, চিকিৎসা এবং সেবা শুশ্রূষা করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উপযুক্ত পরিবেশ হলেই তাদেরকে আবার প্রাকৃতিক পরিবেশে আমরা ফিরিয়ে দিই। গত বছর অক্টোবরে ঘূর্ণিঝড় চিত্রাঙের প্রভাবে রাজধানীতে চিল, পেঁচা, কাকসহ 2 শতাধিক পাখি মারা যায়। আহত কিছু পাখিকে উদ্ধার করে মুক্ত করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের 16 ও বাংলাদেশের 36 শিল্পীর অর্ধশতাধিক শিল্পকর্ম নিয়ে রাজধানীর আলিয়ান্স ফ্রান্সেজে চলছে 12 দিনের প্রদর্শনী। গৌতম বুদ্ধের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে এই প্রদর্শনী বিশ্বের শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। বুদ্ধ বলতেন সব্বে সত্তা সুখিতা ভবন্তু, অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক। বিশ্বে যুদ্ধ, বিগ্রহ, ধর্ম, বর্ণ ও জাতিগত হানাহানি রোধ ও সমাজের শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের দর্শন ও জীবনাদর্শের উপর ভিত্তি করে রাজধানীর অলিয়ান্স ফ্রান্সেসে চলছে দুঃখ থেকে মুক্ত বাংলার বুদ্ধ শীর্ষক যৌথ প্রদর্শনী।
এতে স্থান পেয়েছে ভারতের ১৬ ও বাংলাদেশের ৩৬ জন শিল্পীর চিত্রকলা, ভাস্কর্য সহ অর্ধশতাধিক শিল্পকর্ম। বুদ্ধর জীবনটি নিয়ে খুব আই এম ভেরি ইন্টারেস্টেড how Buddha lived and what his life was like during when he made the religion Buddhism. প্রদর্শনীর চিত্রগুলোর মাধ্যমে ফুটে উঠেছে বুদ্ধের জীবন, তার কর্ম এবং কি তার যে এক সমুদ্র সমান যে তার কর্ম সৃষ্টি এবং তার ভক্তদের প্রতি যে ভালোবাসা, এগুলোই এর মধ্যে ফুটে উঠেছে। বিশ্বের শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এই প্রদর্শনী ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। এই অস্থির সময়ে সারা পৃথিবীতে যেখানে শান্তি নিয়ে মানুষ শান্তিকেই খুঁজছে, সেই শান্তি খোঁজার জন্য যিনি শান্তির প্রবর্তক, অর্থাৎ এই অঞ্চলের আমাদের বাংলার বুদ্ধের যে অবদান, অর্থাৎ বুদ্ধের জীবন এবং বাণী, তার যে অহিংস নীতি, তিনি তার এই সময় এসে তাকে স্মরণ করা। ১২ দিনের এই প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। আফসানা ফরজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি। বৃহস্পতিবার ইমরানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানিতে এই ঘোষণা আসে। সেই সাথে শুক্রবার ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ারও নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার ইমরানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানিতে বসে ৩ সদস্যের বেঞ্চ। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে শুরু হয় শুনানি। এ সময় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানের গ্রেপ্তার বিচার বিভাগের জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন তিনি। প্রশ্ন তোলেন আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারের বৈধতা নিয়ে। সেই সাথে জাতীয় তদন্ত সংস্থা এনএবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন প্রধান বিচারপতি। বলেন আদালত প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তারের আগে আদালতের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। পরে বিচারপতি নির্দেশে ইমরানকে সুপ্রিম কোর্টে হাজির করে জাতীয় তদন্ত সংস্থা। এরপর নতুন করে শুরু হয় শুনানি। যুক্তিতর্কের পর ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন প্রধান বিচারপতি। ইমরানকে পুলিশ লাইন্স গেস্ট হাউসে রাখা হবে বলে জানায় আদালত। সেই সাথে সরকারকে ইমরানের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্টের আশেপাশে জোরদার করা হয় নিরাপত্তা। এছাড়া আদালত প্রাঙ্গণ থেকে পিটিআই সমর্থকদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। দুর্নীতির ২ মামলার শুনানিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পিটিআই প্রধান ইমরান খান। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনীর রেঞ্জার্স। ইমরানের গ্রেপ্তার ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা পাকিস্তান। দাঙ্গা পুলিশের সঙ্গে দফায় দফায় চলে সংঘর্ষ। এতে পুলিশ সহ আহত হয় কয়েকশো মানুষ। পিটিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও আটক হয় দলের কয়েক হাজার কর্মী সমর্থক। বিক্ষোভ দমাতে ইসলামাবাদ সহ কয়েকটি প্রদেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজা থেকে ছোঁড়া রকেটে এক ইসরায়েলি নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান উত্তেজনা কমাতে মিশর মধ্যস্থতার চেষ্টা চালালেও কোনো পক্ষই সাড়া দিচ্ছে না। এদিকে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় অভিযানে তেল আবিব এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেউ ইসরায়েলের ক্ষতি করতে আসলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত মঙ্গলবার ইসলামিক জিহাদের ৩ নেতাকে লক্ষ্য করে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য। রুশ বাহিনীকে মোকাবেলায় কিয়েভের অনুরোধে এই অস্ত্র দেয়া হচ্ছে বলে জানায় দেশটি। স্টর্ম শ্যাডো অন্তত ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটি যুদ্ধবিমান থেকে ছোঁড়া যায় বলেও জানানো হয়। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।
কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুক্তরাজ্যকে উপযুক্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এদিকে পশ্চিমা মিত্র দেশগুলো থেকে আরও অস্ত্র পাওয়ার পর রুশ বাহিনীকে পাল্টা আক্রমণ করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে বাখমুতে ইউক্রেনের সেনাবাহিনী হামলা জোরদার করেছে বলে জানায় রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। জীবনযাত্রার ব্যয় কমাতে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় কম খরচের স্থানান্তরযোগ্য বাড়ি তৈরির হিড়িক পড়েছে। 2032 সালের মধ্যে এমন 10,000 বাড়ি তৈরির উদ্যোগ রাজ্য সরকারের। জনগণের আবাসন সংকট কাটাতে একেই সমাধান মনে করছে এই দ্বীপরাষ্ট্র। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে স্থানান্তরযোগ্য এমন বাড়ি নতুন নয়। কম খরচে আরও বাড়ি তৈরিতে দেশটির বেশ কিছু আবাসন কোম্পানি উঠে পড়ে লেগেছে এখন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে বিশ্বজুড়ে ব্যয় বেড়েছে জীবনযাত্রার, যা থেকে মুক্ত নন তাসমানিয়ানরাও। এতে বেশি খরচের আবাসন কেনার ক্ষমতা কমেছে। এমন বাস্তবতায় স্থানান্তরযোগ্য বাড়ি আগামী 1 দশকে দেশটির আবাসন শিল্পে বড় জায়গা করতে পারে বলছেন নির্মাণ সংশ্লিষ্টরা। আমি মনে করি আগামীতে আবাসন সমস্যা সমাধান এবং নাগরিকদের সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমে ওয়ার্কশপে খণ্ড খণ্ড আকারে তৈরি হয় বিভিন্ন অংশ, পরে নির্দিষ্ট জায়গায় নিয়ে জোড়া দেওয়া হয়। ব্যয় কম হওয়ায় দিন দিন এগুলোর চাহিদাও বাড়ছে। এখানকার বাসিন্দাদের বাড়ি ভাড়া ও ঋণের কিস্তির পেছনে অনেক টাকা খরচ করতে হয়, তাই তারা বিকল্প উপায় খুঁজছে যেন বাড়তি খরচ কমানো যায়। দেশটিতে সরকারি আবাসন ভাড়া নিতে এখন 4,000 মানুষের আবেদন জমা। আগামীতে এ সংখ্যা আরও বাড়বে এমন ধারণায় কম খরচের বাড়ি নির্মাণকেই সমাধান মনে করছে কর্তৃপক্ষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের চরম খেসারত দিচ্ছে বিশ্ববাসী। অস্বাভাবিক তাপমাত্রায় বাড়ছে ভোগান্তি। প্রচণ্ড গরমের কারণে শ্রমজীবী মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এমন সতর্কবার্তা জানানো হয়। দিনে দিনে বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা। এর প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে আবহাওয়ার অস্বাভাবিক রূপ। কোথাও ভয়াবহ হারে গলছে হিমবাহ, কোথাও আবার সাধারণ হিসেব নিকেশ বদলে প্রকট হচ্ছে খরা, দাবানল, বন্যার মতো দুর্যোগ। বসন্তকালেও তাপমাত্রা ছাড়াচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এভাবে তাপমাত্রা বৃদ্ধি ডেকে আনছে দাবদাহ। প্রচণ্ড গরমে কাজ করার কারণে বিশ্বজুড়ে শ্রমিকদের মৃত্যু ও শারীরিকভাবে অক্ষম হওয়ার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি শ্রমজীবী মানুষের ওপর কী প্রভাব ফেলছে তা ছিল সম্মেলনের মূল আলোচ্য। গবেষকরা বলছেন, প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের হিটস্ট্রোক, কিডনির রোগ, হৃদরোগ, ফুসফুসের রোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। দীর্ঘস্থায়ী কিডনি জটিলতায় গত 1 দশকে মধ্য আমেরিকায় 20,000-এরও বেশি চিনিকল শ্রমিকের মৃত্যু হয়েছে। একই রোগে শ্রীলঙ্কায় মারা গেছেন প্রায় 25,000 শ্রমিক। শ্রমিকদের মৃত্যু ঠেকাতে দেশগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করা হয় সম্মেলনে। এর আগে নানা গবেষণায় উষ্ণ আবহাওয়ার কারণে কর্মঘণ্টার ক্ষতির চিত্র তুলে ধরেছেন গবেষকরা। তাদের তথ্য মতে বেশি গরমের কারণে প্রতি বছর বিশ্বে গড়ে 22,800 কোটি ঘণ্টা নষ্ট হচ্ছে। এর আর্থিক মূল্য 28 থেকে 31,100 কোটি মার্কিন ডলার। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির কারণ হিসেবে গ্রিনহাউস গ্যাস নির্গমনকে দায়ী করেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, বর্তমান বিশ্বে যে হারে কার্বন নিঃসরণ ঘটছে তাতে 2030 সাল নাগাদ ছাড়িয়ে যাবে বিশ্বের কার্বন নিঃসরণের নির্ধারিত সীমা। এতে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে পরিবেশের ভারসাম্যের ওপর। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওডিআই আজ। খেলা শুরু বেলা 4:45। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য টাইগারদের। অনুশীলনে ব্যাটিং নিয়ে বেশি কাজ হয়েছে। ইংলিশ কন্ডিশনে পেসাররা কাজ সহজ করে দিয়েছেন। স্পিনারদের চ্যালেঞ্জ নিজের সেরা পারফরমেন্স বের করে আনা, বলছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
চেমসফোর্ডের উইকেট বুঝতে সময় লেগেছে। নতুন বলে আইরিশ বোলারদের চ্যালেঞ্জ বেশ কঠিন। প্রথম ম্যাচের অভিজ্ঞতায় তা পরিষ্কার হয়েছে লিটন তামিমদের কাছে। গতি আর সুইং মোকাবেলায় বাড়তি গুরুত্ব নেট সেশনে। সেট হয়ে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিল সাকিব, শান্ত, হৃদয়দের। মুশফিকের 50 লড়াইয়ের পুঁজি দেয়। দ্বিতীয় ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে চায় টাইগাররা। তাইজুলের কাছে দলীয় আত্মবিশ্বাস হতে পারে সাফল্যের মূলমন্ত্র। একটা ডিফারেন্স কন্ডিশন, বাট আমরা টিম ওয়াইজ এখন খুব ভালো আছি বা আমাদের প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে। তো আশা করি আমাদের সবার কনফিডেন্সও খুব ভালো আছে। তো আশা করি সামনের 2টা ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। প্রথম ওয়ানডেতে পেসাররা ভালো শুরু দিয়েছিলেন। ইংলিশ কন্ডিশনে বোলিং বেশ উপভোগ করেছেন হাসান, শরীফুলরা, যা ম্যাচে স্পিনারদের কাজ সহজ করে দিচ্ছে। যখন আমরা 5-7 ওভার বা 10 ওভার পাওয়ার প্লের মধ্যে পেস বলাররা যখন 2-3টা উইকেট নেয়, তখন স্পিনারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় এবং আমরা ওই সময় এসে ভালো কনফিডেন্সে এবং ভালোভাবে বল করার সুযোগটা পাই। এই উইকেটে যে স্পিনাররা ভালো করতে পারবে না এমনটা কিছু না। তো যদি ভালো লাইন লেন্থ বজায় রেখে ভালো কিছু করা যায়, অবশ্যই সফল হওয়া। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের। এখন সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামবে আইরিশরা। ইংল্যান্ডের আবহাওয়া রহস্যময়, তবে পূর্বাভাসে অবশ্য বৃষ্টি সংখ্যা কম। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুশফিকুর রহিম নতুন ব্যাটিং অর্ডারে দুর্দান্ত। সাকিব বল ও ব্যাট হাতে অবদান রেখে যাচ্ছেন। বিশ্বকাপের আগে চিন্তার কারণ অভিজ্ঞ তামিমের সাম্প্রতিক অফ ফর্ম। গেল 8 ইনিংসে 50 নেই। বিশ্বকাপ পরিসংখ্যানও ভালো নয়, তবে বিসিবি আশাবাদী বিশ্ব আসরে যাবেন। আমি মনে করি তামিম ইজ টোটালি 100% ফিট। সবারই কিছু না কিছু সমস্যা থাকে, একটু ইনজুরি থাকুক বা অন্য ব্যক্তিগত কারণ সবারই আছে, কিন্তু খেলার মাঠে কেমন এটা আমাদের যাচাই করতে হবে। সুতরাং আই থিঙ্ক তামিম ইজ দ্য বেস্ট পারফর্মার। সো তার পারফরমেন্স নিয়ে আমরা আশাবাদী। বিসিবির বিশ্বাস আছে অধিনায়কের উপর। দেখার অপেক্ষা তামিম নিজের উপর বিশ্বাস রেখে কতটা অবদান রাখতে পারেন দলের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সম্মেলন করে সোহাগ নিজেকে নির্দোষ দাবি করলেও একে ভিত্তিহীন বলছেন সাবেক ফুটবলাররা। দেশের ফুটবলের স্বার্থে সঠিক তদন্তের দাবি তাদের। আর নিজেদের পেজে নিষিদ্ধ সোহাগের সংবাদ সম্মেলন শেয়ার করে আবারও বিতর্ক তৈরি করেছে বাফুফে। ফিফা ও বাফুফে থেকে নিষিদ্ধ আবু নাইম সোহাগ বুধবার আইনজীবীকে নিয়ে করে সংবাদ সম্মেলন। প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন সোহাগ। সোহাগ নিজেকে নির্দোষ দাবি করলেও তার উপর বিশ্বাস নেই সাবেক ফুটবলারদের। উল্টো তার এমন সংবাদ সম্মেলন দেখে অবাক হয়েছেন তারা। নজিরবিহীন ঘটনা ঘটল যে এইরকম একজন দোষী সাব্যস্ত ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায় থেকে সাজাপ্রাপ্ত ব্যক্তি, একটি 5 স্টার হোটেলে উনি প্রেস কনফারেন্স করে উনি ফিফাতে এটার জন্য আরবিট্রেশনে যাচ্ছেন। এটা আমার কাছে মনে হয়েছে যে শস্যের ভিতরে ভূত এখনও আছে। এদিকে সোহাগ ইস্যুতে গঠিত বাফুফের তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাবেকরা। নিরপেক্ষ কমিটি হলে সঠিক তদন্ত হতো বলে মনে করেন তারা। যেখানে কমিটিকে নিয়ে আলোচনা, কমিটি যেখানে সবকিছু জবাবদিহিতার মধ্যে রয়েছে, সেখানে সেই কমিটি দিয়ে আবার তদন্ত কমিটি করাটাও আমার মনে হয় এটা যুক্তিযত নয়। বাইরে থেকে কোনো এক্সট্রাঅর্ডিনারি লোক নিয়ে এটাকে তদন্ত করাটাই মনে হয় ঠিক ছিল। সোহাগের আলোচিত এই সংবাদ সম্মেলনের দিনে বিতর্কে জড়িয়েছে বাফুফে। গণমাধ্যমে দেখানো সংবাদ সম্মেলনের লিঙ্কটি ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়। দ্রুত সরিয়ে নিলেও দায়িত্বে থাকা আইটি কর্মকর্তার কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল ফুটবলে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে শীর্ষ 2 দল। পুলিশ এফসির মুখোমুখি হবে টেবিল টপার বসুন্ধরা কিংস। আর ঢাকা আবাহনী লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ফেডারেশন কাপের সেমিতে মোহামেডানের কাছে হেরেছে বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম হারের হতাশা সঙ্গী করে নামবে ব্রুজনের দল। 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংসরা। ময়মনসিংহে টেবিলের 6-এ থাকা পুলিশ এফসির বাঁধা কঠিন হবার কথা নয় বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে মুন্সিগঞ্জে 2 আবাহনীর লড়াই। বসুন্ধরার চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে ঢাকা আবাহনী। কাগজে কলমে এখনও শিরোপার লড়াইয়ে টিকে আছে লেমোসের দল।
অন্যদিকে রেলিগেশন এড়াতে লড়ছে চট্টগ্রাম আবাহনী। 13 ম্যাচে মাত্র 1 জয় দলটির, অবস্থান 10 নম্বরে। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ফেদেরিকোর শেষ মুহূর্তে গোলে সেভিয়ার সাথে 1-1 গোলে ড্র করল ইউভেন্টাস। আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পেল রোমা। শক্তি সামর্থ্যের বিচারে ইউভেন্টাসের চেয়ে বেশ পিছিয়ে সেভিয়া, কিন্তু ইউরোপা লিগ মানেই স্প্যানিশ দলটির দাপট। খেলা প্রতিপক্ষের মাঠে হলেও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল সেভিয়া। গোল পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 26 মিনিটে ইউসেফ এন নেসিরির গোলে লিড নেয় অতিথিরা। কিছুক্ষণ পর ব্যবধান 2-0 হতে পারত, কিন্তু রাকিটিচের জোরালো শট লাগে বারে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইতালিয়ান জায়ান্টরা, আর ম্যাচের একদম শেষ মুহূর্তে ইউভদের সমতায় ফেরান ফেদেরিকো গাত্তি। এদিকে লেভারকুসেনকে হারিয়ে 32 বছর পর ইউরোপা লিগের ফাইনালের পথে রোমা। এডুয়ার্ডো বোভের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।